আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। উপন্যাস কথক বাই তামান্না থেকে তামান্না বলছি। শুরু করছি একটি নতুন উপন্যাস, তৈলচিত্র। লিখেছেন নূরজাহান আক্তার আলো আপু। তাহলে শুরু করা যাক তৈলচিত্রের প্রথম পর্ব। এই ওরা বাইর দিক যাইস না, অমুখ ঘটক যেতে দেখছি, এ নেয় আমগুলোকে লুকায় থাক। আচমকা কারো কণ্ঠস্বর শুনে মাঝপথেই থমকে দাঁড়ালো ওরা। চারপাশে সন্ধ্যার আধার নেমে এসেছে। মাগরিবের আজান শেষ হয়েছে। বৈশাখ মাস, চলছে বোরো ধান কাটার মৌসুম, তাই বাতাসে কাঁচা ধানের গন্ধ। ঝোপের আড়ালে ঝিঝি পোকা ডেকে যাচ্ছে। পাশের গোয়ালঘর থেকে বাছুরের গলায় বাঁধা ঘণ্টার টুংটাং শব্দ ভেসে আসছে। চোরেলে যাতে সহজেই বোঝা যায়, তাই আরিস ভাই ছোট দুটো ঘণ্টা বেঁধে দিয়েছে। এই নিয়ে কত হাসাহাসি করেছে ওরা। আকাশে ধূসর মেঘের ঘন ঘটা, না জানি কখন ঝড় ওঠে। মাগরিবের নামাজটা পড়ে উঠতেই মনে হলো গোয়ালে ধূপ দেওয়া হয়নি। এদিকে জঙ্গল বিধায় মশার উপদ্রব বেশি। মশার কামড়ে অবলা গরু দুটো ছটফট করে। একটু ঘুটে কিংবা ধূপের ধোয়া দিলে মশা কম লাগে। কিন্তু এখন এখানে কার কথা শুনতে পেল? কে ডাকলো? তার নাম ধরেই তো ডাকলো মনে হলো। সেতুরের কথা একটু কম শোনে, কিন্তু এই ভর সন্ধ্যায় এদিকে কে আসবে? চোটর না তো? সে ভীত নজরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কেউ নেই, কাউকে দেখতে পেল না। ডান বাম সামনে পেছনে মানুষের চিহ্ন নেই। তাহলে কি মনের ভুল হবে? হয়তো। সে যাওয়ার জন্য পা বাড়াতেই পাশের জঙ্গল কেমন নড়ে চড়ে উঠল। পাতার ফাঁক দিয়ে দিয়ার আধখানা মুখ দেখা গেল। সে হাত নেড়ে ফিসফিস করে তাকিয়ে ডাকছে, কানা ছেমড়ি এদিকে তাকা। কানে ওহনে না বালডা আমার। দিয়ার দাঁত পিষে বলা কথাগুলো শুনে ভালো করে তাকিয়ে দেখল। দিয়া নয়, এখানে ধারা সারা হিয়াও রয়েছে। বড় কচু পাতা আড়ালে লুকিয়ে আছে। কিন্তু লুকাচ্ছে কেন? সে অবাক হয়ে এগোতেই তখন বাড়ি থেকে তার মায়ের গলা ভেসে এলো, ওরা, এই ওরা, কই গেলি? বাই তাই তোমা। তখন ধারা বলে উঠল, বিয়া বইতে না চাইলে জল দিয়ে নেয় ছেমড়ি, নয়তো সংসার যে ঘটকের সামনে বয়ে রাখবো। মায়ের ডাক আর ধারার কথা শুনে বুঝতে বাকি রইল না তার। নিশ্চয়ই ঘটক তাদের বাড়িতেও ঢুকেছে, নয়তো মায়ের সামনে দিয়েই তো এলো। তাহলে আবার ডাকছে কেন? তাছাড়া এই ঘটককে দেখলে গ্রামের প্রায় কুমারী মেয়েরাই লুকিয়ে পড়ে, পালাতে চায়। কারণ কোনো মেয়ে ডাঙর হইলেই তার পেছনে লেগে থাকে এই লোক। যাকে নজরে পড়ে তাকে বিয়ের পিড়িতে বসিয়ে ছাড়ে। যত মেয়ের বয়স কমই হোক বা পড়ার দোহাই দেখ, কাজ হয় না। যেন একটা মেয়ের জীবনে বিয়েটাই সব কিছু। বিয়ে ছাড়া কোনো গতি নেই। বিয়ে ছাড়া বাঁচা যায় না। সংসারে ঘানি টানার মেয়েদের জীবনের একমাত্র লক্ষ্য। বলা বাহুল্য, যেসব বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে সেসব বাড়িতে ঢো মারতে থাকেন, যেন ওগুলো ওনার মামার বাড়ি, না ডাকলেও আসা যায়। আর এসে যে কাজটা করেন, মুখে পান গুজে গরুর মতো জাবর কাটতে কাটতে পাত্রের নামে গুণকীর্তন শুরু করেন। তার মধ্যে প্রথম 4টি গুণ। এমন ছেলে দুনিয়ার আর দুইরা নেই। মেলা জমি জমা, বড় ব্যবসা, ছেলে ভদ্র। পুরনো সে কাসুন্দি ঘাটতেই থাকেন, যা একেবারে শুরু করলে থামার নামই নেয় না। যেন মিথ্য কথার জলজান্ত মেশিন একটা। মাঝে মাঝে সে ভেবে পায় না তার বউ তাকে সহ্য করে কিভাবে। লোকটা যে এতগুলো মিথ্যা বলে, এর বউ একে মারে না? কিভাবে মারে? একটা পা ল্যাংড়াও তো হয় না। হলে অন্তত তারা কিছুদিন শান্তিতে থাকতো। শুধু এই লোকের অত্যাচারে বাড়িতে শান্তিতে থাকা যায় না। কখন হঠাৎ করে পাত্র নিয়ে হাজির হয়, এরপর ধরে বেঁধে বিয়ে। এভাবেই তো সুমাইয়া আর হুমায়রা আপাদের বিয়ে হয়েছিল। বড় বোনদেরকে বিদায় করিয়ে তাদের পেছনে লেগেছে। বিগত কয়েক মাস ধরে ঘন ঘন আসছেন উনি। যদিও এর একটি কারণ রয়েছে। কারণ হলো ধারা, সারা, দিয়া আর হিয়া। সে অদ্ভুত এক কাণ্ডও ঘটিয়েছিল। সুযোগ বুঝে ঘটকের সাইকেল গোবরের মধ্যে ফেলেছিল। লোকটা সাইকেলের অবস্থা দেখে এমনভাবে তাকিয়েছিল যেন পৃথিবীর সবটুকু দুঃখ ওনার ভাগ্যে নেমে এসেছে। ওদের মুখ দেখে বুঝেও ছিলেন এ কাজ তারাই করেছিল। তারপরে উনি তাদের পেছনে লেগে আছেন, যেন দুই দলের অদৃশ্য খেলা চলছে যে, তোরা আমার সাইকেল গোবরে ডুবিয়েছিস, এবার তোদেরকে বিয়ে দেব, গ্রাম ছাড়া করব। আর তাদের কথা, বুইরা তুই যতই পাত্র নিয়ে আসিস আমরা কিছুতেই ধরা দেব না, বিয়ে আমরা করব না। পায়ের কাছে ঢিল পড়তেই তার ধ্যান ভাঙল। পুরোনো কথা ভাবার সময় নেই, আগে নিজের বিয়েটা বাঁচানো দরকার। তাই দৌড়ে গিয়ে বাকিদের পাশে বসে পড়ল। সবাই বড় বড় ঢাল ঢাল কচু পাতা মাথার উপরে টেনে নিয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে 5টা লোককে
কচু গাছ এমনি পাশাপাশি দাঁড়িয়ে আছে, কেউ নেই এখানে, কিচ্ছুটি নেই। কচু গাছের নিচে কে বা থাকবে? তবে মশাগুলোর যেন ঈদ লেগেছে। ঝাঁকে ঝাঁকে এসে হাত পা গলা ঘাড় যেখানে জায়গা পাচ্ছে সেখানেই হুল ফুটিয়ে রক্ত চষে খাচ্ছে। সে সঙ্গে চুলকানি তো আছে, কিন্তু 5 জনের কারো জোরে জোরে চুলকানোর সাহস হচ্ছে না। যদি কচু পাতা নড়ে ধরা খেয়ে যায়, যদি কেউ দেখে ফেলে, তাই মুখখানা বিকৃত করে অনবরত মশার কামড় সহ্য করছে। বেশ কিছুক্ষণ এভাবে অনড় হয়ে চুপচাপ বসে রইল। ঘটকের সাইকেল এখনও ভূঁইয়াবাড়ির আঙিনায় দেখা যাচ্ছে। আপদটা এখনও বিদায় হয়নি, কিন্তু যেখানে 5টা সমবয়সী যুবতী একসঙ্গে থাকে সেখানে কি নীরবতা বেশিক্ষণ টিকে না। টেকানোর চেষ্টা করা অসম্ভব। এজন্যে বোধ হয় সবার প্রথমে ধৈর্য হারালো ধারা। হাতে বসা মশাটা পিষে মেরে ফিসফিস করে বলল, এই মশা দেখি মৌমাছিগোর বাপ, মনে হয় মোচাকে ঢিল মারছি, এখন আইয়া সবটি মিলে কামড়াইতাছে। বাবা গো, কি জ্বলতাছে। সে হাত পা চুলকাতে চুলকাতে দাঁতের দাঁত চেপে 2-1টা গালিও দিল। তারপর বিরক্ত হয়ে বলল, গুলতিরা আনলেই ভালো হইতো রে। সারা চোখ গোল গোল করে তাকালো, তারপর বিস্ময় ভরা কণ্ঠে শুধালো, এই ভর সন্ধ্যায় গুলতি রিয়া কী করবি? মশা মারবি? আয়না দিমো? আরে না রে বাল, ওই ঘটকের চোখ বরাবর মারতাম, এক্কেরে কানা কইরা দিতাম। কানা হইলে কারো বিয়া ঠিক করতে পারতো না। সারাদিন নিজের বউয়ের আঁচল ধরে ঘুরতো, আমরাও শান্তি পেতাম, হ্যার বউ খুশি হইতো। কথাটা শেষ হতেই হিয়া মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করলো, কিন্তু চাপা হাসির শব্দ বেরিয়েই গেল। ওরাও ঠোঁট কামড়ে হাসি সামলাতে লাগলো। দিয়ে অবশ্য হাসলো না, সে অস্থির হয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, তোরা গুলতির চিন্তায় আসোস? আমি যে বদনি ভইরাও যাইতে পারি নাই। প্যাডের ভিতরে গুটুর মুটুর করতেছে, ওনাটাও বাথরুমের দরজায় ঝুলে আইসি। দিয়ার কথা শুনে বাকিরা হেসে গড়াগড়ি খেতে চাইল, ধরা খাওয়ার ভয়ে মুখ চেপে ধরল। 4 জনের কাঁধ কাঁপছে, হাসির চোটে চোখ হয়ে পানি চলে এসেছে, অথচ হাসার উপায় নেই। ঠিক তখনই দূর থেকে ঘটকের গলা ভেসে এলো। 5 জোড়া চোখ একসঙ্গে বড় হয়ে গেল। কেউ নড়ল না, শব্দ করল না, শুধু বুকের ভেতর ধুকপুক করে কাঁপতে লাগলো। ঠিক তখনই পরিচিত কণ্ঠস্বর শুনে তাদের ঠোঁটে হাসি ফুটল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, নড়চড়ে বসল। তারপর কান খাড়া করে শুনল আরিজের বলা কথাগুলো। বড় বাড়ির মাইয়াগুর বিয়ার প্রস্তাব আনবেন, খুব ভালো কথা। অগর মাইয়া বিয়া দিব নাকি সাজিয়ে রাখবো অগর ব্যাপার। তয় আমার বাড়িতে ভুলেও পা বাড়াইলে পা ভাইঙ্গা চুর চুর কইরা দিব। আমি আমার বইনের এখন বিয়া দিব না। কানে ঢুকছেনি আমার কথা, নাকি কাজে কইরা দেখামো? আরিজের মুখোমুখি পড়ে ঘটক থতমত খেয়ে গেলেন। আরিজ যে সময় থাকে না তখনই আসেন, বাড়ির মহিলাদের ব্রেন ওয়াশের চেষ্টা করেন। আরিজের মাকেও যথেষ্ট বুঝিয়েছেন, কিন্তু ছেলেটাকেই বোঝানো যায় না। ছেলেটা কেমন মারমুখো স্বভাবের, তাই উনি জোরপূর্বক হেসে বললেন, বিবাহযোগ্য মাইয়ারা আগুনের লাহান, অগর বেশি দিন ঘরে রাখতে নেই, বদনাম হয়। যুগ জামানাও ভালো না। এখনকার মাইয়ারা পেট থেকে পইরা পীড়িতের রীতিনীতি বুঝা যায়, চিপায় চাপায় ঢলাঢলি করে। এরপর বাপ মায়ের সম্মান খায়া 2 দিনের লাঙ্গের লগে পালাইয়া যায়। ওর থেকে বিয়া দেওয়ান ভালো না? আমি ভালোর জন্য আহি আরিজ, রাগ করো না বাপ। আমার ভালো আমি বুঝি, আপনার কষ্ট করণ লাগতো না। এবার রাস্তা মাপেন দেখি। তা তুমি বিয়া করতা না? পাত্রী দেখমো, এখন পরীর সন্ধান আছে, ছবি দেখবা? দেখাই। না, আপনার পরী আপনি নিজের গলায় ঝুলিয়া বইয়া থাকেন, ওসব পরী ফরি আমার লাগতো না। এ কথা শুনে ঘটক বেচার মুখে চলে গেলেন। ছেলেটা বড্ড গোয়ার, খুব কড়া কথা বলে। উনি যেতে আরিজ গোয়াল ঘরে ঢুকে গরুকে খড় ভুষি দিল, পানি খাওয়ালো, তারপর শুনিয়ে শুনিয়ে বলল, 1 মিনিটের মধ্যে সবটি বাইরে বাইর হবি, নাইলে কাঁচা কঞ্চি দিয়ে বাইরে ভূত বানাই দিও। বইয়া বইয়া সবটি গোবরের গন্ধ গিলতাছে, গিদরের ঝাড় কোথাকার। এ কথা শুনে 5 জন মিটিমিটি হাসতে হাসতে একে একে বাড়ির দিকে হাঁটা ধরল। ধারা, সারা, হিয়া, দিয়া ভূঁইয়া বাড়ির মেয়ে। আর এই গ্রামে ভূঁইয়ারা সবচেয়ে সম্পদশালী মানুষ। যাদের সম্পদ বেশি তাদের ক্ষমতাও বেশি, আর যাদের ক্ষমতা বেশি তাদের দাপটও বেশি। আর এই কথাটা যে কতটুকু সত্য তা ওনাদের দেখলেই বোঝা যায়। ধারারা বাড়িতে ঢুকলে ওরাও ঢুকলো তার বাড়িতে। তাদের বাড়িটা ভূঁইয়াদের মতো এত বড় না, টিনের চালার তৈরি ছোট্ট একটা বাড়ি, যেখানে বড় ভাই আরিস, বিধবা মা আর সে থাকে। মাত্র 3 সদস্যের ছোট্ট একটা সংসার তাদের। গুয়ে মারা যাবেন মামা? কথাখানা কর্ণগৌড়ে পৌঁছানো মাত্রই ভ্যানওয়ালা কষে ব্রেক চাপলেন। আকস্মিক কাণ্ডে পুরো ভ্যান রাস্তা থেকে ছিটকে একপাশে হেলে গেল। আচমকে এমন ধাক্কায় মুনতাসির তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যাচ্ছিল।
কিন্তু তড়িৎ লোহার হাতলটা ধরে কোনো মতো নিজেকে সামলে নিল। ভ্যানওয়ালা অদ্ভুত দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে, যেন এলিয়ান সে। ওনাকে এভাবে তাকাতে দেখে সে নিজেও নিজের দিকে তাকালো। তার পরনে হাতা ফোল্ড করা সাদা শার্ট আর নেভি ব্লু কার্গো প্যান্ট, ডান হাতের কবজিতে লেদার রিস্ট ব্যান্ড আর বাম হাতে স্মার্ট ওয়াচ, গলায় ঝুলছে প্রিমিয়াম কোয়ালিটির নেক ব্র্যান্ড ইয়ারফোন। এই বেশ। নিজেকে দেখে সে ভ্যানওয়ালার দিকে তাকালো। ভ্যানওয়ালা ভ্যান গলায় ঝুলানো গামছাটাকে কোমরে বাঁধলেন। তারপর রেগে খেকিয়ে উঠে বললেন, ছি, আপনি কী কইলেন এডি? আমি কেন গুয়ে মারা যাইব? আমি ভালা মানুষ, প্রতি শুক্রবার জোহরের নামাজ পড়ি। এই কথা শুনে মুনতাসিরের থতমত খেয়ে গেল। ওনার রাগের কারণ বোধগম্য হলো না তার। তাই নিজেকে সামলে জোরপূর্বক হেসে বলল, আপনি ভুল বুঝছেন, আমি আপনাকে মারা যেতে বলি নাই। আমি বলছি গুয়ে মারা যাবেন কি না। আবারও কন গুয়ে মারা যাব কি না? মস্করা করেননি মিয়া? শহরের মানুষ বইলা আমাগো গ্যারামরে ওসব হাগাপাতার নাম দিয়ে ডাকবেন? ভদ্রলোক মনে কইরা ভ্যানে তুলছিলাম, এখন দেখি আপনি আস্ত একটা খচ্চর। অকারণে গালমন্দ শুনে সে ভোলা ভালা মুখ তাকিয়ে রইল। এই লোককে বলছি কি আর উনি বুঝছে কি? মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সিট খোলার রড দিয়ে তার মাথা ফাটিয়ে দেবে। ওনার এমন রুদ্রমূর্তিতে কী বলবে ভেবে পেল না সে। তাই শেষ প্রচেষ্টা চালাতে পকেট থেকে কুঁচকে যাওয়া কাগজখানা বের করলো। তারপর ওনার সামনে ধরল। ফোনের ফ্ল্যাশ জেলে দেখাবে তার উপায় নেই। বিকেল থেকে মোবাইলটা মৃত লাশের মতো পকেটে পড়ে আছে। পাওয়ার ব্যাংকটা কাছে থাকলেও হতো। বাস থেকে নেমে হাত মুখ ধুতে গিয়েছিল, এসে দেখে তার ট্রলি হাওয়া। ট্রলি খুঁজতে খুঁজতে সন্ধ্যাটা কেটে গেছে, কিন্তু পেলে তাও হতো, কিন্তু পায়নি। ট্রলিতে জামা কাপড়, জরুরি কাগজপত্র সহ কত কী যে ছিল, সব গেল। মন্দভাগ্য হলে যা হয়, কিন্তু এখন সেসব নিয়ে ভাবার সময় নেই। আগে ভুল বোঝাবুঝির থেকে বাঁচা দরকার। তাই সে মিনমিন করে বলল, মামা দয়া করে লেখাটা একটু দেখেন। এই গ্রামের নাম এটাই লেখা আছে। কী জ্বালা বলুন দেখি? যে গ্রামে এসেছি সে গ্রামের মানুষই নিজের গ্রাম চেনে না। কি? আমি আমার গ্রাম চিনি না? এই গ্রামের 14 গোষ্ঠী আমার চেনা জানা। আপনি নামেন গাড়ি থেকে। আপনারা আমি এক পাও লইয়া যাবো না, নামেন। ভ্যানওয়ালা চেঁচিয়ে উঠলে মুনতাসির ভ্যান থেকে নেমে রাস্তায় দাঁড়ালো। সে অসহায় চোখে চারিদিকে দৃষ্টি বুলালো। রাস্তায় একটা ল্যাম্পপোস্ট নেই, ঘুটঘুটে অন্ধকারে ধরণী ডুবে আছে। পথ কোনটা, ঘাট কোনটা, কোন দিকে সে যাবে? ঘড়ির কাঁটা না দেখলেও আন্দাজ করা যায় রাত এখন 9:30। অথচ চারপাশটা দেখে মনে হচ্ছে রাত 1টা-1:30। ঠিক তখন দূর থেকে একটা টর্চের আলো কাঁপতে কাঁপতে তাদের দিকে এগিয়ে এলো। তা দেখে মুনতাসিরও যেন আশার আলো দেখতে পেল। এতক্ষণ একটা মানুষ পাওয়া গেছে, এবার ওনার থেকে সাহায্য পাওয়া যায় কিনা দেখা যাক। তাদেরকে মাঝপথে দেখে সাইকেলওয়ালা নিজে থেকে থামলেন। ধীরে ধীরে সাইকেল থেকে নেমে দাঁড়ালেন মুরব্বি গোছের এক লোক। পরনে লুঙ্গি ফতুয়া, চোখে মোটা কাচের চশমা। তিনি টর্চের আলো মুনতাসিরের মুখে মেরে বললেন, এটা কেডা? ঘটনা কি? তোমরা এখানে খাড়াইয়া রইছো কে? মুনতাসির আর সুযোগ পেল না। তার আগে ভ্যানওয়ালা নালিশে শুনে বললেন, দেখেন চাচা, শহর থেকে আইসা এই চ্যাংরা আমারে কয় গুয়ে মইরা যাইতে। আমি কি এমন পাপ করছি আমার এই কথা শুনতে হইব? এবার মুনতাসির বলল, না চাচা, গড প্রমিস, আমি ওনাকে মরতে বলি নাই। আসলে আমি যাব গুয়েমারা গ্রামে। আমাকে দেওয়া ঠিকানায় এই নামই লেখা আছে, কিন্তু উনি কিছুতেই বুঝতে চান না। মুরব্বি দুই পক্ষের কথা মন দিয়ে শুনলেন। তারপর চশমা নাকের ডগায় নামিয়ে মুনতাসিরের থেকে কাগজখানা নিলেন। বানান খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে মুনতাসিরকে বললেন, বাজান, এটা গুয়েমারা না তো, এটা হলো গোয়ামারা। মুনতাসিরের জবাব যেন রেডি ছিল। সে বলল, দেখেছি আমি ভেবেছি যে লিখেছে সে ভুল করেছে, তাই আমি এতক্ষণ গুয়েমারা গ্রাম খুঁজছিলাম। তাছাড়া এমন ন্যাস্টি মার্কা গ্রামের নাম হয় নাকি? বুঝছি বাজান, তাই ঘটনার পেছনেও ঘটনা থাকে। আমাকে গ্রামের নাম এটা রাখার পেছনে বিরাট কারণ আছিল। হ্যাঁ বাজান, এটা সত্য ঘটনাই। এটা আমাকে গ্রামের ঐতিহাসিক নাম। আর এই অঞ্চলের মানুষ পেয়ারারে গয়া গোয়া কয়। তো হ্যাঁ, যা কইতেছিলাম, আমাকে গ্রামে আগে এক জমিদার বাস করত। ওনার নাম আছিল হরিশচন্দ্র রায়। উনি খুব শখ কইরা একখানা বিশাল গোয়ার পেয়ারা বাগান করেছিল। সেই বাগানে কাউরে ঢুকতে দিতেন না। শুনছি বেশ বড় বড় ঠাসা ঠাসা মিষ্টি গোয়া হইতো ওনার বাগানে। এক রাইতে ডাকাইত আইসা জমিদার বাড়িতে হামলা করছিল। জমিদার মশাইরে মোড়া রশি দিয়া বাঁধছিল।
গোয়ার বাগান দেখা ডাকাইতরা নাকি গোয়া ছিঁড়া খাইতেছিল। জমিদারের এত শখের গোয়া এভাবে ছিঁড়া সহ্য করতে পারছিলেন না জমিদার, তাই চিল্লায় ওনার পোলা গোবর্ধনরে ডাকতেছিল, ওরে গোবর্ধন, তোর বাপের গোয়া লয়ে গেল রে, তোর বাপের গোয়া খাইয়া লাইছে রে। ডাকাতরা সব লুটে পুটে পুইছা লয়ে গেল রে, মানে ওনার পেয়ারা বাগানের সব পেয়ারাগুলো সাবার করে দিচ্ছে। এটুকু বলে মুরব্বী কপালের ঘাম মুছলেন, বলতে গিয়ে হাঁপিয়ে গেছেন। এদিকে মুনতাসির চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছে। তার জীবনে অনেক লোহমর্ষক ঘটনা শুনেছে, কিন্তু এমন ঘটনা শুনেছে কিনা মনে পড়ছে না। তার মুখ দেখে মুরব্বী গলা ছেড়ে আবারও বলতে লাগলেন, হরিশ্চন্দ্রের পোলা গোবর্ধন তখন খাটের তলায় কাঁপতেছিল, কিন্তু বাপের ওই গোয়া লইয়া গেল রে কইয়া চিৎকার শুই না তার গায়ে তেজ ভর করল। একখান মরিচা পড়া শক্ত তলার লইয়া বাগানে আইল। তখনও নাকি ডাকাইত বস্তা ভর্তি গোয়া লইয়া দেয়াল টপকাইতেছিল। গোবর্ধন আর ডানে বামে তাকাইল না, অন্ধের মতো তলোয়ার দিয়া ওই ডাকাতের পাশা বরাবর মানে আসল গোয়া লক্ষ্য কইরা কোপ বসিয়ে দিল। এতক্ষণ ওনার বলা ঘটনাগুলো ভ্যানওয়ালাও শুনছিলেন, কিন্তু শেষের দিকে মিলল না দেখে ফোরন কেটে বললেন, চাচা, কোপ না, আমার দাদার মুখে তো শুনছিলাম তলোয়ারখানা তীরের মতো কইরা ডাইরেক্ট কান্দা বরাবর ভইরা দিছিল। ওই একই কথা। মুরব্বী মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। তারপর বাকি ঘটনার সমাপ্ত টানতে পুনরায় বললেন, তারপর ডাকাইত গো ও বাপরে মারে বইলা গোয়ার বস্তা ফেলা আপন গোয়া লইয়া পালাইয়া গেল। পরদিন সকালে পুরো এলাকার রাষ্ট্র হয়ে গেল জমিদারের পোলার ডাকাতেরা গোয়া মারছে। হেই থেইকা এই গৌরবের ইতিহাস ধরে রাখতে গ্রামের নামটা লইয়া গেল গোয়ামারা। এভাবেই দিন যাইতেছিল। নামের লিগা কতবার লজ্জায়ও পড়ছিলাম। তয় মাস তিনেক আগে আমাগো গ্রামে স্বরের পোলায় নাকি বিয়া বইতে আইছিল। বিয়ার কার্ডে গ্রামের নাম দেখা বিয়া ভাঙ্গা দেওয়ার হুমকি দিছিল। পরে নেতার সুপারিশে সরকারি খাতায় নাম পাল্টায় রাখা হলো পদ্মডাঙ্গা। এবারে নামটা কত সুন্দর না? কিন্তু আমরা খাঁটি বাঙালি, ঘাড়তেরা জাত, আমাগো সহজে ভালো কিছু রুচে না, তাই সুন্দর নাম পাইয়াও মুখে মুখে আগের ঐতিহাসিক নামটাই বাঁচিয়ে রাখছে। তা বাজান, এই রাইত বিরাইতে তোমার গোয়ামারা খাওয়ানোর মানে গোয়ামারা যাওয়ার শখ চাপলো কেন? মুনতাসির ততক্ষণ রাস্তার উপরে বসে পড়েছে, তার মাথা ভন ভন করে ঘুরছে। একটা নামের পেছনে এমন কাহিনীও থাকতে পারে? কি অদ্ভুত মানুষজন, কি অদ্ভুত এদের চিন্তাভাবনা। না, এখানে থাকা সম্ভব না। সে চট করে উঠে দাঁড়ালো। তারপর মুরব্বীকে বলল, চাচা, এখানে আসায় আমার ভুল হয়েছে। আমি গুয়ামারাও যাব না, গোয়ামারাও খাবো না, না মানে যাব না। আমি ঢাকা যাব। আমাকে জাস্ট রেল স্টেশন বা বাস স্ট্যান্ডের পথটা দেখিয়ে দিন প্লিজ। ভ্যানওয়ালা এতক্ষণে পুরো বিষয়টা বুঝতে পেরেছে, তাই কিছুটা নরম হয়েছেন। সব জেনে খুব খারাপ লাগলেও ছেলেটার জন্য, তাই বললেন, বাস স্ট্যান্ড এখন বন্ধ, শেষ বাস ছেড়া দিছে রাত 8টায়। স্টেশন যাইতে হইলে মরা নদীর ওপার দিয়ে যাইতে হইব। এই গভীর রাইতে সেইখানে নাকি জাউরা জিনের আসর আছে, বাসতে চাইলে যায়েন না। মুনতাসির কিছু বলার ভাষা খুঁজে পেল না, মাথা কাজ করছে না তার। সে এখন কোথায় যাবে? তার কাছে যাবে? রাতটা খোলা মাঠে কাটাতে হবে নাকি? তখন মুরব্বী দাড়ি চুলকে বললেন, তা বাজান, তুই আসলে যাইবা কই? কার কাছে আইসো? আকবর ভুইয়ার বাড়ি। ও, তা পাগল সাওয়াল, আগে কইবা না সাইকেলে উঠো দেহি, এবার আমি তোমারে নিয়ে যাইতেছি, একের বাইতে নিয়ে নামামো। মুনতাসির হাঁপ ছাড়ল। অবশেষে একটা গতি হলো। সে ঠোঁটে হাসি ফুটিয়ে সাইকেলের পেছনে বসতে গিয়ে দেখে বসার জায়গা নেই। তখন মুরব্বী একগাল হেসে বললেন, সামনে আয়ও বাজান, ডর নেই, আমার বুকের ভিতরে কইরা তোমারে লইয়া যাম। মুনতাসির ঢোক গিলল, আকাশের দিকে তাকিয়ে বের করল, ওহ গড, এ কোন প্যারালাল ইউনিভার্সে ল্যান্ড করলাম। কেমন লাগলো আপনাদের তৈলচিত্রের প্রথম পর্বটি? কমেন্টের মাধ্যমে জানান আপনাদের অভিব্যক্তি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।